হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড। আর আমরা মূলত ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস মাথায় রেখে যে পরপর মডার্ন ইন্ডিয়ার ইতিহাস চর্চা করছিলাম, সেখানে আগের এপিসোডগুলোতে কিন্তু আমরা পরবর্তী মুঘল শাসকরা অর্থাৎ ঔরঙ্গজেবের পরবর্তীকালে যারা দুর্বল শাসক এসেছিল তারা কিভাবে মুঘল সাম্রাজ্যকে ক্ষয় করে ফেললো তাদের রাজনৈতিক অপারদর্শিতার জন্য, সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে সেই সময়কার গল্প আমরা পড়ে ফেলেছি। আমরা এই পরবর্তী মুঘল শাসকদের সময়কালে যে দুটো আক্রমণ হয়েছিল, একটি নাদর শাহের পার্টিকুলার পারস্য অভিযান, পার্শ্বিক ইনভেশন, আরেকটি আহমেদ শাহ আবদালির বড়সড় একটি অভিযান পরপর নবার হয়েছিল। এই জিনিসগুলোকে আমরা আলোচনা করব যাতে আমরা এর ঠিক পরের টপিকে চলে আসতে পারি যে আঞ্চলিক শক্তির বিকাশ কিভাবে হচ্ছে এবং ইউরোপীয় শক্তি কিভাবে ভারতবর্ষে অ্যাডভেন্ট হচ্ছে। এই জায়গাগুলোকে আমাদেরকে এই পুরো গল্পটা বা পুরো সিনেমাটা বোঝার জন্য আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তো তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের টপিক কিন্তু নাদির শাহের পারস্য অভিযান। তো নাদির শাহ পারস্যিক সম্রাট বা পারস্যিক নেতা বলা যেতে পারে। সম্রাট অনেক পরে হচ্ছেন, পারস্যিক নেতা নাদির শাহের গল্প আমরা আজকে আলোচনা করব। নাদির শাহ ভারতবর্ষে যখন মুঘল যুগ শেষ হচ্ছে, মুঘল জমানা শেষ হয়ে যাবে, তার ঠিক আগ দিয়ে সেই একদম মুঘল জমানা শেষের প্রাগ লগ্ন যাকে বলা যেতে পারে ঔরঙ্গজেবের শেষ সময়, সে সময় ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে মূলত মারাঠা শক্তির সাথে তার যে দ্বন্দ্ব সেই নিয়ে এতটা ব্যস্ত ছিলেন সারাটা জীবন, তার মধ্যে বিশাল বড় একটা সাম্রাজ্য, সেখানে কোথাও না কোথাও এই মুঘল শক্তির যে সেনাবাহিনী তার ক্ষয় হওয়া শুরু হয়ে যাচ্ছিল কোনো কোনো প্রান্তিক সীমানাবর্তী অঞ্চলে। তার উদাহরণ আমরা দেখতে পাই এই এই পার্টিকুলার উত্তর পশ্চিম জুড়ে কান্দাহার রিজিয়ান যেটা ছিল, অর্থাৎ আফগানিস্তানের যে অংশটুকু মুঘল শাসকরা তাদের ক্ষমতা বিস্তার করেছিল, এই আফগানিস্তানের কান্দাহার রিজিয়ান কিন্তু ঔরঙ্গজেবের আমলেই চলে যাচ্ছে, হাতছাড়া হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী কাবুল অঞ্চলে তখনও পর্যন্ত ক্ষমতা বিস্তার করে রেখে দিচ্ছে ঔরঙ্গজেবের ছেলে প্রথম বাহাদুর শাহ আলম, যার আসল নাম ছিল মুয়াজ্জাম। কিন্তু যখন 1707 সাল ঔরঙ্গজেব মারা যাচ্ছে, ঠিক সেই সময় ঔরঙ্গজেবের নিজেদের মধ্যে যে সিভিল ওয়ার, যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, এই নিরিখেই এই প্রান্তিক অঞ্চলগুলো কিন্তু শাসকহীন হয়ে পড়ছে, সেনারা দিকশূন্য হয়ে যাচ্ছে। সবটা মিলিয়ে এই প্রান্তিক অঞ্চলে আশপাশ দিয়ে যে পার্শ্ববর্তী রাজ্যগুলো ছিল তারা ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন, এবং এই সময়তেই বলা যেতে পারে আরেকজন পারস্যিক নেতার উত্থান হচ্ছে যার নাম নাদির শাহ। নাদির শাহ কে ছিলেন? নাদির শাহর গল্পটা কি? নাদির শাহর উত্থানটা কি? নাদির শাহ, যার আসল নাম নাদির কুলি, তিনি কবে জন্মাচ্ছেন? 1688 সালে তিনি জন্মগ্রহণ করছেন। কোথায়? তিনি জন্মগ্রহণ করছেন তুর্কমান পরিবারে। তুর্কমান বংশ, একটি ক্ষুদ্র গ্রামাঞ্চলের একটা পরিবেশ, পাহাড়ি অঞ্চল, যার পরিবার মূলত ভেড়া চাষ করার কাজকর্ম করে। নিতান্ত দরিদ্র কৃষক পরিবারের লোক, কিন্তু সেই অল্প বয়সেই এই নাদির শাহ ওই রকম পিছিয়ে পড়া একটি পরিবারে জন্মগ্রহণ করলেও বুঝে গেছিল যে একমাত্র অস্ত্র, গায়ের বল, বুদ্ধিমত্তা, তার কোনো বাউন্ডেশন নেই। তাই গরিব ঘর বা একদম অনামী কোনো রাজবংশে জন্মগ্রহণ না করলেও, অনামী বংশে জন্মগ্রহণ করলেও তার যে ডাইনেস্টি ঘুরিয়ে দেওয়া যেতে পারে, তার যে জীবনযাত্রার মান ঘুরিয়ে দেওয়া যেতে পারে, সেই বিষয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তো তিনি জন্মগ্রহণ করছেন মূলত এই খোরাসান অঞ্চলের তুর্কমান পরিবারে, ভেড়া চালানো, ছাগল চড়ানো একটা পরিবারে। স্বাভাবিকভাবেই এই রকম যদি কোনো পরিবারে তার জন্মগ্রহণ হয়, তাহলে তার জীবনযাত্রার শুরুর দিকটা খুবই দারিদ্র্যের সঙ্গে কাটবে এবং প্রচণ্ড পরিমাণে খুব স্ট্রাগলের সঙ্গে যাবে। কিন্তু তিনি বদ্ধপরিকর, তিনি শক্তির আস্ফালন দেখাবেনই, তিনি তার ভাগ্য পরিবর্তন করবেনই। তিনি গরিব হয়ে জন্মাতে পারেন, গরিব হয়ে মরবেন না। ধীরে ধীরে সময়ের তালে তালে
তিনি আফগান যখন ডমিনেশন বাড়ছিল এই পারস্য অঞ্চলে, এই সময় তিনি পারস্যে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দানের ভূমিকা পালন করেন। কি হবে সেগুলোই আমরা পর্ব দেখব। যে সময় আফগানরা মোহাম্মদের দ্বারা নেতৃত্ব পাচ্ছিল, এই সময় এই আফগান লোকজনরা পারস্যের যে কান্দাহান অঞ্চল, মুঘলরা তো আগেই হেরে ফেলেছে, পারস্যরা জিতে গেছিল, কান্দাহার অঞ্চলকে কিন্তু আফগান লোকজন ক্যাপচার করে নিচ্ছে। এই সময়কালটা কিন্তু 1722, এবং সেই সময় পার্টিকুলার এই মোহাম্মদের নেতৃত্বে আফগান লোকজন তারা তৎকালীন পারস্যের যে রাজধানী ছিল ইস্পাহান, তাকেও কিন্তু ক্যাপচার করার পরিকল্পনা বা আক্রমণ শুরু করে দিয়েছিল। ঠিক এই সময়তে এই ছোট নাদির কুলি সে কিন্তু সেনাবাহিনীতে যোগদান করছে, আঞ্চলিক সেনার নিয়ন্ত্রণে তিনি যোগদান করছেন, এবং তিনি তার এই হোমল্যান্ডকে আফগানদের হাত থেকে উদ্ধার করবেন বলে তিনি দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছেন। এবং অল্প বয়সেই তার সেনাতে তার যে কার্যক্রম, তার যে দূরদর্শিতা বা সেনাবাহিনী পরিচালনা করার যে নেতৃত্ব দান, তাতে বেশ কিন্তু চোখে লাগছে, সেখানকার সম্রাটদের চোখে লাগছে যে না, ছেলেটি বেশ ভালো কাজকর্ম করছে। 1727 সাল, এই করতে করতে মানে 5টা বছর আরও কেটে যাচ্ছে, তার 5 বছর বয়স বেড়ে যাচ্ছে, তিনি সাকসেসফুলি ক্যাপচার্ড নিশাপুর অ্যান্ড এক্সপেলড দ্য আফগান ফোর্সেস ফ্রম দিস এরিয়া। তিনি আফগানদের সঙ্গে লড়াই করছেন এবং আফগানদের যে এরিয়া নিশাপুর, সেই নিশাপুরকে ক্যাপচার করছেন, আফগানদের তাড়িয়ে দিচ্ছেন, এবং একটা পারস্য সাম্রাজ্য তিনি তৈরি করছেন, বা পারস্যের যে হোমল্যান্ড যে এরিয়া সেটা তৈরি করছেন। যদি একটু ম্যাপটা আমরা দেখে নিই আগের ছবিটা অনুযায়ী, তাহলে দেখব আমরা আজকের দিনে যে ভারতবর্ষ দেখতে পাই, যদি এখান থেকে কাটাকাটি করে দেওয়া যায়, তাহলে এই দিকটা পাকিস্তান মূলত, আর এই দিকটাই কিন্তু ইরান, যার বর্তমান নাম পারস্য। তাহলে ওই দিকে তোমার রয়েছে টার্কি, এই দিকে সৌদি আরব বা অন্যান্য অঞ্চল, মিডিল ইস্টের এরিয়াগুলো রয়েছে। তো সেই সময় টার্কির অঞ্চলে কিন্তু অটোমান সাম্রাজ্য একটা বড় সড়ো ক্ষমতা বিস্তার করার দিকে এগিয়ে আসছিল। অন্যদিকে রাশিয়ান শক্তি কিন্তু সেও ক্ষমতা আস্ফালন দেখিয়ে যাচ্ছে। তো রাশিয়ান শক্তি অটোমান সাম্রাজ্যের সঙ্গে সেই পারস্য সম্রাটদের একটা বড় সড়ো অন্তর্দ্বন্দ্ব চলছে, বা তারা টিকে থাকার লড়াই চলছে। তার কারণ সেই সময় সারা পৃথিবী জুড়ে যে 3টে শক্তি প্রধান পাওয়ার দেখাচ্ছিল, এক সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্য, 2 রাশিয়ার সাম্রাজ্য, আর 3 মুঘল সাম্রাজ্য। এই মাঝখানে পড়ে গেছিল পারস্য সাম্রাজ্য। তারা চারিদিক থেকে কিন্তু ডিপ্রাইভ হচ্ছিল বা সমস্যায় জর্জরিত, স্থানীয় রাজনীতির দিক থেকে। নাদির কুলি সেই বিভিন্ন অঞ্চল যে বিক্ষুব্ধ আফগান নেতারা সেগুলো ক্যাপচার করছিল, তাদেরকে দমন করে এক একটা অঞ্চলকে তিনি তার সেই কর্তৃত্ব এস্টাবলিশ করছেন। কখনো কিন্তু কোনো সম্রাট টম্রাট কিছু হননি, তিনি সেনাবাহিনীর সাধারণ সেনা বলা যেতে পারে। ধীরে ধীরে তার যে পারফরমেন্স এতটাই জোরদার হয়ে যাচ্ছে, সেই নিরিখে নাদির প্লেসড অ্যালিজিয়েন্স টু দ্য সাফাভিদ প্রিন্স, অর্থাৎ সেই সময় পারস্যের যে রাজবংশ ছিল সাফাভিদ রাজবংশ, সেই সাফাভিদ রাজবংশের তিনি পুত্র প্রিন্স, তার নাম হচ্ছে শাহতাম। তার সঙ্গে তিনি বলেন যে দেখো, আমি তো ছোট্ট নেতৃত্ব দান করতে করতে এতগুলো জায়গা ক্যাপচার করছি এবং আমাদের সাম্রাজ্যকে আমরা টিকিয়ে রাখছি, নিপাটা রাখছি, তো আমাকে বন্ধুত্বের হাত মেলাও। এবং তাহ সম্পদ দেখছে, যেহেতু ও নিজেও জর্জরিত রয়েছে অটোমান সাম্রাজ্য এবং রাশিয়ার সাম্রাজ্যের সঙ্গে, তিনিও বলছেন যে না, এইরকম নেতৃত্ব দরকার। সেই নিরিখে তাকে সেনাবাহিনীর প্রধান বা কমান্ডার ইন চিফ হিসাবে নিযুক্ত করে দিচ্ছেন কে? তৎকালীন পারস্যের সম্রাট বা যুবরাজ সাফাভিদ রাজবংশের তাহসাম। উইথ হিস মিলিটারি লিডারশিপ, তার যে এই আর্মির যে নেতৃত্ব দানের যে ক্ষমতা, হি সুন সাকসিডেড ইন ড্রাইভিং ইন আফগানস আউট অফ দ্য এন্টায়ার পার্সিয়ান টেরিটরি। পারস্য সাম্রাজ্য তিনি ধীরে ধীরে বিস্তার করছেন এবং পুরো এই পারস্যর যে ডাইনেস্টি ছিল, পারস্য অঞ্চল ছিল, টেরিটরি ছিল, সেখান থেকে পুরো নিপাত করছেন এই আফগান বিক্ষুব্ধ আফগান লোকজনকে, আফগান নেতৃত্বকে উৎখাত করে দিচ্ছেন তার আর্মি লিডারশিপ কোয়ালিটির জন্য।
ইন গ্র্যাটিটিউড, এরই প্রতিদান হিসাবে, এরই সুফল হিসাবে শাহ তামসাপ গ্রান্টেড নাদির সোভারেন কন্ট্রোল ওভার হাফ অফ পার্সিয়া, পারস্যের অর্ধেক অংশ এই নাদির কুলিকে দান করছেন, যে তুমি তোমার মতো করে স্বাধীনভাবে সোভারেনিটির সঙ্গে তোমার এরিয়া কন্ট্রোল বা আয়ত্ত করতে পারো। অর্থাৎ পারস্য সাম্রাজ্য কোথাও না কোথাও কিন্তু সাফাদিব বা শাহ সাম্পের থেকে, কারণ তিনি নিজে সামলাই উঠতে পারছেন না, নাদির কুলিকে তিনি দিয়ে দিচ্ছেন, ইনক্লুডিং দ্য অথরিটি টু মিন্ট কয়েন্স। এমনকি সোভারেনিটি যদি রাখতে হয় কোনো একটা অঞ্চলে, তাহলে সেখানকার আঞ্চলিক শাসক তার নিজের নামে মুদ্রা চালু করতে পারবে, মুদ্রা মানে ছাপাতে পারবে বা মুদ্রা প্রিন্ট করতে পারবে, মিন্ট করতে পারবে, সেইটাও কিন্তু করতে দিচ্ছিল। অর্থাৎ পারস্য সাম্রাজ্য সেই সময় কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বলতে গেলে, একরকমভাবে তাহ সামফের আন্ডারে একটা, আর একটা অর্ধেক অংশ নাদির কুলের এই উত্থানের দিক থেকে। ফলোইং দ্য ডেথ অফ দ্য লাস্ট সাফাদিব রুলার ইন 1736, এই পার্টিকুলার সাফাদিব রাজবংশের শেষ শাসক যখন মারা যাচ্ছেন, নাদির অ্যাজিউমড কন্ট্রোল ওভার অল পার্সিয়া, তিনি পুরো পারস্য সাম্রাজ্যকে কিন্তু কন্ট্রোল করা শুরু করে দিচ্ছেন, বা তিনি পুরো সম্রাট হয়ে যাচ্ছেন। অ্যান্ড টুক দ্য রয়্যাল টাইটেল নাদির শাহ, এবং পারস্যের সম্রাট হওয়ার পরই তিনি নাদির শাহ এই উপাধিটা তিনি নিচ্ছেন। তার আগের নাম তাহলে কি ছিল? নাদির কুলি। এখান থেকে নাদির কুলি থেকে তার নাম হয়ে যাচ্ছে নাদির শাহ। নাদির শাহ অর্থাৎ তার অপর নাম হচ্ছে নাদির শাহ আফসার। আফসার মানে তিনি এই পারস্যের বুকে এই যে তাহসাব ডাইনেস্টি ছিল তার তিনি সবসময় রক্ষাকর্তা হয়ে থাকবেন, তার লয়াল স্টাফ হয়ে থাকবেন, এবং সেটা তিনি নিচ্ছিনও, এবং সেই রাজকীয় উপাধি তিনি নিচ্ছেন। অর্থাৎ সেই ভেড়া চালানো পরিবারের, সাধারণ কৃষক পরিবারের সেই ছেলেটি, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে কিন্তু পারস্য সম্রাটের তকমা পেয়ে যাচ্ছে, বা পারস্য সম্রাটের মূল কেন্দ্রবিন্দু শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তোমাদের নোট আমি যেমন দিয়ে থাকি বাংলা ইংরেজি দুটো ভাষাতে, তাই যারা যারা নতুন তাদের কোনো চিন্তা কারণ নেই, সমস্ত নোটপত্র কিন্তু বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটোতেই আছে। মন দিয়ে ক্লাস করে যাও, ইন ডেপথ যতখানি দরকার সিভিল সার্ভিসের জন্য তার বেস্ট অ্যাপ্রোচ দিয়ে সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পরপর পাচ্ছ। সুতরাং পড়াশোনায় এবার আর বলতে পারবে না যে সিভিল সার্ভিসের স্বপ্ন পূরণ হচ্ছে না। সুতরাং প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখো। যদি তুমি নতুন হও অবশ্যই প্লে লিস্টে গিয়ে প্রতিটা ক্লাস পুরোটা শেষ করো, নোটগুলোকে পড়ো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে নোটগুলোকে নিয়ে নাও। প্রস্তুতির জন্য এবার কোনো বাধা না থাকে বাবা। আমাদের দিক থেকে যা যা করার দরকার সেগুলো করছি। এবার ডেটে পড়াশোনা করো যদি তোমার স্বপ্ন হয় WBCS কিংবা সিভিল সার্ভিস। তো যে প্রসঙ্গে আমরা আসছিলাম, এই যে কীভাবে নাদির কুলি আসলো পারস্যের সাম্রাজ্যে, তখন সেই সময় পারস্য অঞ্চলে কি কি সমস্যা আসছে, তো পারস্য অঞ্চলের এই সময়তে রাজনৈতিক সমস্যা, সেই সময় অন্যান্য অ্যাটাকগুলো কি হচ্ছে, তার গল্প যদি একটু আধটু না জেনে নিই, তাহলে সেই সময় এই যে উত্থান হলো নাদির শাহের, নতুন সম্রাট হচ্ছেন, তার মানে তার চলন বলন বুঝবো কি করে। সেই কারণে তৎকালীন সময়তে এই ইরানিয়ান যে রিজিয়ান, পারবর্তী যে অঞ্চল, সেখানে যে রাজবংশ ছিল তার গল্প একটু অল্প করে জেনে নেওয়া দরকার। আফসারিদ ডাইনেস্টির গল্প আমরা তাহলে এখন পড়ব। দ্য আফসারিদ ডাইনেস্টি ওয়াজ অ্যান ইরানিয়ান রুলিং হাউস দ্যাট কেম টু পাওয়ার ইন দ্য মিড 70s। 1700 শতকের মাঝামাঝি সময়ে এই পারস্যের মূল ক্ষমতায় যে বংশ চলে আসে, রাজবংশ, তার নাম হচ্ছে আফসারিদ ডাইনেস্টি। It traced its origin to the Turkoman Afsar tribe from the northeastern province of Khorasan. ওই যে খোরাসান অঞ্চল, যে অঞ্চলে তার জন্ম হচ্ছিল নাদির কুলির, সেই অঞ্চলেরই উত্তর পশ্চিম দিকের একটি ট্রাইবাল গ্রুপ তুর্কমান আফসার, তার নেতৃত্ব থেকে ধীরে ধীরে এই রাজবংশের প্রতিষ্ঠা হচ্ছে। বোঝা গেল? এবার মনে করার কোনো কারণ নেই যে উপজাতীয় রাজবংশগুলো কোনো রকমভাবে তাদের কিন্তু নেতৃত্বদানের ক্ষমতা নেই বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি নেই, এইসব ভাবার কোনো কারণ নেই। তার কারণ যে মুঘলরা এতদিন ধরে ভারতবর্ষ শাসন করলো, তারাও কিন্তু তৈমুর লং মঙ্গলের একটা উপজাতি থাকে, তারা গ্রুপে আসছে। সুতরাং ভারতবর্ষে যে যে শক্তিগুলো, যাযাবর শক্তিগুলো বিস্তার করছে, মঙ্গল অভিযান হচ্ছে,
তারা আসলে তো তারা ট্রাইবাল, তারা তো আসলে পিছিয়ে পড়া লোকজনই। কিন্তু এই পিছিয়ে পড়া লোকজন যখন ক্ষমতায় আসে তখন একটা বড়সড় কাণ্ড হয়। তারা যখন কোনো এরিয়াকে অ্যাটাক করে তখন কচু কাটা করে, তখন কে ভালো কে মন্দ, কে বুড়ো কে কচি, কে পুরুষ কে নারী, এসব দিতে যাবে না। তার ক্ষমতার আস্ফালন, ক্ষমতা নেয়ার জন্য কচু কাটা কাটবে। এইরকম করেই তারা কিন্তু একটা প্রকৃত সেনাবাহিনীকে এস্টাবলিশ করে এবং সেখান থেকে তারা ক্ষমতাকে নিজের হাতে নেয়। তার মানে কোনো উপজাতি গ্রুপ তারা রাজবংশে কনভার্ট হচ্ছে মানে এটা কারণ নেই যে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বা আর্মির দিতে তাদের কোয়ালিটি থাকে না। যদি তাই না থাকতো তাহলে মঙ্গলরা পরবর্তীকালে মুঘল হয়ে কীভাবে এতদিন ধরে রাজত্ব করছে, সম্ভব নয় সেটা। যাই হোক, তো আফসার ডাইনেস্টিও এরকম একটি রাজবংশ। The dynasty was founded in 1736 by নাদির শাহ। ওই যে নাদির শাহ আস্তে আস্তে ওই যে আফসারটা নিল, স্বাভাবিকভাবে নাদির শাহই এই রাজবংশের প্রতিষ্ঠাতা বলা যেতে পারে, তার কারণ তিনি উপাধি নিচ্ছেন নাদির শাহ আফসার। অ্যান এক্সেপশনাল মিলিটারি কমান্ডার, তিনি অবশ্যই একজন উচ্চ মানের ব্যতিক্রমী আর্মি চিফ ছিলেন, কমান্ডার ছিলেন, হু ডিপোজ দ্য লাস্ট সাফাদিভ রুলার অ্যান্ড ডিক্লেয়ার্ড হিমসেলফ সাহা অফ ইরান। মানে ইরানের তিনি সম্রাট, পারস্যের তিনি সম্রাট হিসেবে ঘোষণা করছেন এবং শেষ যে রাজবংশ ছিল সাফাদিব রাজবংশ, তার পতন ঘটাচ্ছেন তিনি। কার হাত ধরে হচ্ছে? নাদির কুলি উর্ফ নাদির শাহ আফসার। এবং এই আফসারের থেকে কিন্তু আফসারিদ ডাইনেস্টির উৎপত্তি হচ্ছে। ঠিক আছে, তার মানে আফসারিদ ডাইনেস্টির সূত্রপাত হাত ধরে হচ্ছে নাদির শাহ কুলি বা নাদির শাহের হাত ধরে হচ্ছে। ঠিক এই যে ইরানের তখন অবস্থান এইরকম জায়গাটাই রয়েছে, এই পারস্য সাম্রাজ্য এইরকম জায়গায় রয়েছে। যদি আমি একটু মার্ক করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একদিকে ভারতবর্ষের তার বেশ কিছু অংশ যা পাকিস্তানের মধ্যে এখন পড়ছে, সেই অংশটুকু পুরো সৌদি আরব বা ওই যাকে বলা হয় আরব আমিরেটস, সেখান থেকে ঘিরে তোমার চলে যাচ্ছে এই এই পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চল, লোহিত উপসাগরীয় অঞ্চল, তুর্কমেনিস্তান বা ইরাক ইরান সমস্ত সিরিয়া টিরিয়া নিয়ে ওইদিকে তুরস্কের কিছু থেকে রাশিয়ার আফগানিস্তান মিলিয়ে কাজাকস্তান সমস্ত জায়গা মিলিয়ে একটা বিশাল বড় অংশ, সেটা হচ্ছে এই পারস্য সাম্রাজ্য। এই আফসারিদ ডাইনেস্টি তৈরি করছেন নাদির শাহ, তার সেই 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 প্রজা তিনি উত্তোলন করছেন। Under Nadir Shah's leadership, Iran expanded to its greatest territorial extent since the days of the Sasanian Empire. সাসানিয়ান সাম্রাজ্যের সময়কালে সব থেকে বড় এরিয়া জুড়ে কোনো যদি পারস্যের সাম্রাজ্য বিস্তৃত হয় সেটা একমাত্র সেই সময়তে এই নাদির শাহের আমলেই হয়েছিল। At its height, the Afsarid realm encompassed not only present-day Iran but also, যেগুলো বলছিলাম, এই আফসারিদ ডাইনেস্টি শুধুমাত্র ইরান বা পারস্য অঞ্চলে এত করে তা নয়, তার সঙ্গে পার্শ্ববর্তী আর্মেনিয়া, জর্জিয়া, রিপাবলিক অফ আজারবাইজান, পার্ট অফ দ্য নর্থ ককাসিয়া, আফগানিস্তান, বাহারেন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, সাম পোর্শন অফ ইরাক, টার্কি অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড ওমান অলসো। এতগুলো দেশ নিয়ে, যেগুলো বর্তমানে এখন এতগুলো পৃথক পৃথক দেশ, তখন সবটাকে নিয়ে নাদির শাহ এক নিজস্ব সাম্রাজ্য তৈরি করেছিল, পারস্য সাম্রাজ্য তৈরি করেছে। ঠিক তার সময় আর কি শক্তির কিরকম ভাবে এই জয়ধ্বনি চলছে। তার মানে তিনি প্রচন্ড পরিমাণে উচ্চাকাঙ্ক্ষী, ভাগ্যান্বেষী, লোভী তো বটেই, তার সঙ্গে তার জেদ, মনোবল এবং আর্মি মিলিটারি পাওয়ারে তার যে সুনেতৃত্ব, তার প্রতিচ্ছবি এইগুলোই প্রমাণ করে। আফটার নাদির শাহস অ্যাসাসিনেশন, পরবর্তীকালে যখন নাদির শাহের হত্যা হয়ে যায়, মোস্ট অফ হিজ এম্পায়ার, বেশিরভাগ ক্ষেত্রেই তার সাম্রাজ্য ফ্র্যাগমেন্টেড উইথ ল্যান্ডস ডিভাইডেড অ্যামং ইমার্জিং পাওয়ার্স, আঞ্চলিক যে সাম্রাজ্য মানে বাদ ছিল, আমার আঞ্চলিক যে শক্তিগুলো ছিল তাদের মধ্যে টুকরো টাকরা হয়ে যায় নাদির শাহের মৃত্যুর পর বা তার হত্যার পর। যেমন জাং ডাইনেস্টি উঠে আসে, দুরানি এম্পায়ার চলে আসে, জর্জিয়ান কিংডম তৈরি হয়ে যায়, ককাসিয়ান খানাত বা সেই শক্তির বিস্তার হয়। অর্থাৎ নাদির শাহই তৈরি করলো এই আফসারিদ ডাইনেস্টি। নাদির শাহের হত্যার মারফত এই আফসারিদ ডাইনেস্টি খতম হয়ে যাচ্ছে। আফসারিদ ডাইনেস্টি ওয়াজ রিডিউসড to ruling a small local kingdom in Khorasan
যে খোরাসান অঞ্চল দিয়ে তার নেতৃত্ব শুরু হচ্ছে নাদির শাহের আমলে, সেই খোরাসান অঞ্চলে কিন্তু খতম হয়ে যাচ্ছে এই ডাইনেস্টির গল্প। তার মানে শুরু থেকে শেষ শূন্যে এসে স্মরণ আসছে, কিন্তু মাঝখানে তার বিস্তার অনেকটা এরিয়া। আলটিমেটলি ইন 1796 আগা মোহাম্মদ খান কাজার overthrew the remaining Afsarid rule, founded the Qadar dynasty. আগা মোহাম্মদ খান কাজার পরবর্তীকালে এই আফসারিদ ডাইনেস্টির যেটুকু অংশ বেঁচে রইল সেখানে তিনি তার কর্তৃত্ব স্থাপন করছেন এবং কাজার ডাইনেস্টি তিনি তৈরি করছেন, অ্যান্ড রিসেটেল ইরানিয়ান কন্ট্রোল ওভার মেনি অফ দোজ ফরমার টেরিটরিজ। এবং পরবর্তীকালে এই কাজার ডাইনেস্টির দ্বারা বেশ কিছু পারসিক অঞ্চল, যেগুলো মূল পারসিক অঞ্চল, সেখানে তিনি কর্তৃত্ব স্থাপন করছেন কাজার ডাইনেস্টি স্থাপনের মাধ্যমে আগা মোহাম্মদ খান কাজার। অর্থাৎ নাদির শাহ মাঝখানে বিশাল বড় একটা এরিয়া তার 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 সেনার পারদর্শিতা দিয়ে তিনি জয় করেছিলেন, বাট সেটা তার জীবনের শুরু এবং শেষের মাধ্যমেই অস্তমিত হয়ে যায়। আবার বললাম, নোট তোমাদের বাংলাতেও দেয়া আছে, তাই ইংরেজি বাংলা নিয়ে চিন্তা করো না। এরপরে এই যে নাদির শাহের জীবনটা, সেই প্রেক্ষাপটে পারস্যের গল্পে পড়লাম, নাদির শাহ কে জানলাম। এবার মূলত যেহেতু আমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছি, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি পড়ছি, তাই মুঘলদের রাজত্বের যে দুর্বল অচলাবস্থা, সেখানে পারসিক আক্রমণ কি সংযোজন করবে, কেন নাদির শাহ মুঘলদেরকেই অ্যাটাক করতে আসলো, ভারতবর্ষ অভিযান করতে গেল, তার নানা রকম রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা কূটনৈতিক এবং তার তার যে ক্রূরতা, তার সমস্ত রকম যে তার নৃশংসতা, তার লোভী আচার আচরণ, সবই আমরা পর্যবেক্ষণ করে নেব। কি গল্প আমরা পড়ব এবার, নাদির শাহর ইনভেনশনস অফ ইন্ডিয়া, অর্থাৎ নাদির শাহের পারসিক অভিযান ভারতবর্ষে তিনি কি করছেন, কিভাবে তিনি অ্যাটাক করছেন না করছেন, তার গল্পে কি পড়ব। নাদির শাহ ওয়াজ a highly ambitious ruler who aimed to expand his empire by conquering neighboring territories. তার পড়শি অঞ্চলগুলোকে অ্যাটাকের মারফত একটা বৃহত্তর সাম্রাজ্যবাদ এস্টাবলিশ করার মতো তিনি লোভী এবং কি বলবো আগ্রাসী শাসক ছিলেন। হিজ ইনিশিয়াল অবজেক্টিভ ওয়াজ কান্দাহার, প্রাথমিকভাবে তিনি কান্দার উদ্ধার করতে চেয়েছিলেন আফগানদের হাত থেকে, which he considered a constant threat to the security and stability of Persia. পারস্য অঞ্চলে যেহেতু এই আফগান লোকজন কান্দাহারে থেকে পারস্যের ওপর একটা অ্যাটাক করার চেষ্টা করছে, তাই তিনি চেয়েছিলেন কি আফগানদের হাটিয়ে দাও, কান্দাহার জয় করে নাও। এটা তার প্রাথমিক উদ্দেশ্য ছিল শুরুর দিকে। As long as Kandahar remained unconquered, the peace of Khorasan could not be guaranteed. যতক্ষণ না এই পার্টিকুলার কান্দাহারে জয় করা যাচ্ছে, ততক্ষণ তার যে অঞ্চল পারস্য সাম্রাজ্যের মধ্যে খোরাসান এরিয়া, সেটাকে কোনো রকম ভাবে সিকিউর করা যাচ্ছিল না। নাদির কুড নট ট্রুলি ক্লেম দ্য ফুল লিগাসি অফ দ্য সাফাদিব ডাইনেস্টি। তাই সেই সময় যতক্ষণ তিনি কান্দাহার জয় করতে না পাচ্ছেন, তখন তো তিনি মাত্র সেনা নেতৃত্ব হয়েই রয়েছেন, তিনি তার সম্রাট হতে পারছিলেন না। তাই তিনি তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর আগে লিডার হওয়ার বা সেখানকার শাসক হওয়ার চেষ্টা করছিলেন, আঞ্চলিক শাসক হওয়ার চেষ্টা করছিলেন। পরবর্তীকালে পুরো পারস্যের সম্রাট হওয়ার চেষ্টা করবেন, সাফাদি রাজবংশকে তিনি সরিয়ে। টু ডিপ্লোম্যাটিক্যালি আইসোলেটেড দ্য আফগান রুলার অফ কান্দাহার, নাদির রিচড আউট টু দ্য মুঘল এম্পায়ার Muhammad Shah, requesting that Afghan refugees not to be given refuge in Kabul. কাবুল সেই সময় কিন্তু মুঘলদের আন্ডারে, পুরোপুরি তাড়া করে মেরেছিল নাদির শাহর শক্তি আফগান নেতৃত্বকে। আফগান নেতৃত্ব ভয়ের চোটে, বিদ্রোহী যারা আফগান নেতৃত্ব ছিল তারা ভয়ের চোটে ভারতের মধ্যে, সেই সময় তো ভারতের মধ্যে কাবুল মুঘলদের আন্ডারে, তো কাবুলে গিয়ে তারা আস্তানা গেড়েছিল। পরিষ্কারভাবে কিন্তু নাদির শাহ বলেছিল যে ওর যারা শত্রু আফগান নেতৃত্ব, বিক্ষুব্ধ লোকজন, ওদেরকে তোমরা কোনো রকম ভাবেই কিন্তু আশ্রয় দেবে না। কিন্তু তৎকালীন সময় ভারতবর্ষের মুঘল দরবারে যিনি আসীন রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শাহ। আগের দিনের ক্লাসে আমরা পড়ছিলাম যে মোহাম্মদ শাহ তিনি রঙ্গিলা নামে দিল্লির উপকণ্ঠে তিনি পপুলার, তিনি নাচ গান কত্থক ডান্সে তিনি পপুলার ছিলেন, গান গাইতে পারতেন, নেচে কুদে বেড়াচ্ছেন তিনি, রসে মত্ত, সোমরসে তিনি মত্ত, তিনি নাচ গানে ব্যস্ত। আঞ্চলিক যে বিদ্রোহগুলো হচ্ছে তার কোনো খেয়াল নেই, তার কারণ অলরেডি তার নিজের চেয়ারই টলমল টলমল করে সবসময়,
তার অভিজাত বর্গদের মধ্যে এবং তার গৃহযুদ্ধের জন্য, এবং তার মধ্যে তিনি আবার মত্ত হয়ে রয়েছেন শিল্পকলার মধ্যে। সবটা মিলিয়ে নাদির শাহর যে বার্তা নাদির শাহ পাঠিয়েছিল যে বাবু তুমি কিন্তু আমার যারা শত্রু আফগানিস্তান বিক্ষুব্ধ লোকজন তাদেরকে তুমি আশ্রয় দেবে না, এটা মোহাম্মদ শাহ পুরোপুরি মানেনি। মোহাম্মদ শাহ অ্যাসিওর্ড নাদির এনভয় দ্যাট হিজ উড বি অনার্ড। প্রথম থেকে বলছে হ্যাঁ হ্যাঁ দেখে নেবো, প্রথম থেকে বলেছিল হ্যাঁ দেখে নেবো। হাউএভার হোয়েন নাদির সাকসেসফুলি ক্যাপচার্ড কান্দাহার ইন মার্চ 1738, যখন পুরোপুরি নাদির শাহ ক্যাপচার করলো কান্দাহারকে, তখনও এই মোহাম্মদ শাহ যে মুঘল সম্রাট তারও তখন টনিক নড়েনি যে ইন্ডিয়ার দিকে ঢুকছে। সেভারেল আফগান ফিউগিটিভ স্টিল ফাউন্ড স্যাংচুয়ারি ইন কাবুল অ্যান্ড গজনি। তখনও কিন্তু এই কাবুল গজনি এরিয়া মুঘলদের আন্ডারে, সেই সময়তেও কিন্তু পুরোপুরি চোখ খুলছে না মুঘল সম্রাটদের মোহাম্মদ শাহের, রঙ্গিলার। এই সময় কিন্তু অলরেডি পারস্যিক অভিযান শুরু হয়ে যাচ্ছে, কারণ তার বিক্ষুব্ধ আফগানি লোকজনকে খতম করতে হবে, না হলে খোরাসান শান্ত করা যাচ্ছে না, বা তিনি আফটার অল সাফাভিদ ডাইনেস্টি হেড হতে পারছেন না। তিনি কিন্তু এই আফগান বিক্ষুব্ধদেরকে জব্দ করার জন্যই ধীরে ধীরে এগোচ্ছেন। তখনও তার সাম্রাজ্যবাদের নীতি অতটা প্রখর হয়নি, তার নিজের এরিয়ায় ছিল, ইন্ডিয়ার তরফে তখনও হয়নি। Despite this breach of agreement, Nadir instructed his troops not to cross into Mughal territory or pursue the fugitive there. নাদির কিন্তু কড়া বার্তা দিয়েছিল যে কোনো রকম ভাবে মুঘলদের ভেতরে ঢোকা যাবে না, তাহলে কিন্তু মুঘল আক্রমণ করা শুরু করবো, বা মুঘলরা তোমরা আশ্রয় দিও না। Even after the Mughal emperor failed to uphold his promise, Nadir remained cautious. যখন মুঘল শাসক মোহাম্মদ শাহ তিনি যখন এই বার্তা শোনার পরও তিনি যখন পুরোপুরি সেই আফগান লোকদেরকে আশ্রয় দান থেকে বিরত রাখতে পারলো না, তখনও কিন্তু কষান জারি করে রাখছে, তখনও কিন্তু সতর্কবার্তা জারি করে রাখছে নাদির শাহ, তুমি কিন্তু ভুল করছো, আমার শত্রুদের তুমি আশ্রয় দিও না। ইন 1737 হি সেন্ট আ থার্ড অফিসিয়াল এনভয় টু দ্য মুঘল কোর্ট। একবার নয়, একবার দুবার, এবার তিনবারের বার তিনি তার একজন দূতকে পাঠাচ্ছেন মুঘল দরবারে যে বাবু তোমাকে আমি দুবার অলরেডি করে দিয়েছি, চেতাবনী দিয়েছি, তিনবারের বার কিন্তু আমি দিতে আসলাম, তুমি কিন্তু ভুল করছো, আমাদের শত্রুদের তুমি আশ্রয় দিও না। কিন্তু সেই কথা কে শোনে? মোহাম্মদ শাহ এতটাই সোমরসে মগ্ন হয়েছিলেন, দূর কোথাকারকে দুধ ফুট এসছে কোনো ঠিক নেই, মাটাকে জেলে ভুলে দিয়েছে। খবর গেছে নাদির শাহের কাছে, পারস্যিক সম্রাটের কাছে, যে ওরই দূত যে সাবধান বাণী দিতে গেছিল তাকেই উল্টে জেলে ভরে দিয়েছে। এত বড় স্পর্ধা! নাদির শাহ ইগোইস্টিক লোক, নাদির শাহ ছোটবেলার থেকে গরিব পরিবার থেকে বড় হয়ে তার বড় হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, এত বড় দুঃসাহস, সে আমার আর্মির কে এতখানি মানে তুচ্ছতাচ্ছল্য করছে, এত বড় হয়ে গেছে। অলরেডি খবর তো রয়েছেই যে মুঘল সমাজে পতনের কারণের জন্য অলরেডি তার ছেলেপুলেরাই দায়ী, ঔরঙ্গজেবের পরবর্তীতে তার দুর্বল হয়ে যাচ্ছে। তো পার্টিকুলার নাদির শাহ কিন্তু বলল না, তুমি কিন্তু ভুল করছো। আনফর্চুনেটলি দিস এনভয় ওয়াজ অ্যাটাকড অ্যান্ড কিল বাই মুঘল ট্রুপস নিয়ার জালালাবাদ। ঠিক আছে, নাদির শাহের সেই দূতদেরকে কিন্তু মেরে দিচ্ছে, এবং জালালাবাদের কাছে এইরকম কিন্তু একটা খবর আসছে নাদির শাহের কাছে। নাদির শাহ ইউজ দ্য মুঘল কোর্টস ইনডিফারেন্স টু হিজ এনভয়েস অ্যান্ড দ্য ব্রুটাল কিলিং অফ হিজ লাস্ট এমিসারি অফ জাস্টিফিকেশন টু লঞ্চ ইনভেশন অফ ইন্ডিয়া। শেষমেশ নাদির শাহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো, এই কান্দাহার কাবুল অঞ্চলকে জয় করছেন, কুচিকাটা কাটছেন, এবং ধীরে 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 তিনি কিন্তু ঢুকছেন এই ইন্ডিয়ার দিকে, দিল্লির দিকে। অ্যানাদার রিজন ফর হিজ রিসেন্টমেন্ট ওয়াজ দ্য মুঘল এম্পায়ারস ডিসিশন ওয়াজ টু স্টপ দ্য ট্র্যাডিশন অফ এক্সচেঞ্জিং অ্যাম্বাসেডার আফটার নাদির রাইজ টু পাওয়ার। সেই সময় কিন্তু আরেকটা সমস্যা ছিল যে রাষ্ট্রদূত দেওয়া নেওয়ার তরফ থেকে কিন্তু মুঘলরাও কিন্তু একটু বিরত থাকতো, তারা নিজেরাই নিজেদের ব্যাপারে মশগুল হয়ে রয়েছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে রাষ্ট্রদূত লেনদেন করতে হবে, সেই কালচার তখন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা সমস্যার কারণ সেই সময় ছিল। স্টিল দ্য ডিপার কজেস অফ দ্য ইনভেশন, অন্য গুরুত্বপূর্ণ কারণ কি ভারত অভিযানের জন্য? রুটেড ইন নাদির শাহস ডিজায়ার টু গ্লোরি অ্যান্ড ওয়েলথ combined with the apparent fragility of the Mughal empire. মুঘল সাম্রাজ্যের যে ঐশ্বর্য, যে শৌর্য, যে ধনসম্পত্তি রয়েছে, তার প্রতিও ব্যাপক পরিমাণে তার লোভ ছিল। ঐতিহাসিক শচীচন্দ্রের তোমরা যদি লেখা পড়ো, বা ইরফান হাবিবের তোমরা যদি লেখা পড়ো, তখন তোমরা দেখতে পাবে
ওরা পরিষ্কার করে মন্তব্য করছেন এই ঐতিহাসিক সমালোচকরা মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস চর্চা করার ক্ষেত্রে, যে রাজনৈতিক এবং কূটনৈতিক কারণেই কিন্তু মূলত নাদির শাহ ভারত আক্রমণ করছে, মুঘল আক্রমণ। ঠিক আছে, reports of India's immense riches had piqued Nadir's interest, and he also received credible information about the crumbling Mughal administration and internal rivalries that had severely weakened the empire. এই রকম খবরও নাদির শাহের কাছে চলে যাচ্ছে যে মুঘল লোকজন তাদের অন্তর্কলহে লিপ্ত এবং সেখানে আঞ্চলিক শক্তির মাতব্বররা মাথাচাড়া দিয়ে উঠছে, অর্থাৎ চিয়ার দুর্বল হয়ে গেছে মুঘল শক্তির। This perception was reinforced by multiple letters from Indian noble encouraging him to invade. শোনা যায় যে এই রকম সময় যেসব আঞ্চলিক শক্তির বিকাশগুলো হচ্ছিল তারাই নাকি নাদির শাহকে ডেকে নিয়ে এসেছিল, হ্যাঁ একটু নাড়ি দিয়ে আরো বেশি করে চলে যাও। এই রকম জন্য তারাই নাকি বারবার করে চিঠি দিয়েছিল এখানকার লোকজন যে একটু এসে জব্দ করে দিয়ে যাও মোহাম্মদ শাহ রঙ্গিলার এই ঔদ্ধত্যকে। এবং সেই যে চিঠি সেইগুলো কোথাও না কোথাও আরেকটু আগুনে ঘি ফেলে দিয়েছিল নাদির শাহের এই উচ্চাকাঙ্ক্ষায়। আর কি স্যার, নাদির শাহ begins his campaign by entering Ghazni on 11 June 1738 and capturing Kabul on 29th June. ওই বছরই 1738 সাল ধীরে ধীরে তিনি কিন্তু গজনি অ্যাটাক করছেন 11ই জুন, আর কাবুল অ্যাটাক করছেন 29শে জুন, এবং তিনি দখলও করছেন, শুধু ক্যাপচার নয়, অ্যাটাক নয়। known for his mix of severity in war and generosity towards those who submitted, Nadir offered rewards to destroyers. ঠিক আছে, নাদির একদিকে যেমন ক্রূর ব্যক্তি ছিলেন, তার প্রতি যদি কেউ কমপ্লিটলি সারেন্ডার করে দিত তখন তাকে আর বেশি কিছু করতো না, যে হ্যাঁ তুমি আমার আন্ডারে থাকো, তোমাকে বেশি কিছু করবো না। তো সেই অঞ্চলের এই কাবুল কিংবা পার্টিকুলার এই যে গজনি, এই অঞ্চলের শাসকরা তারা নাদির কাছে শেষ পর্যন্ত সারেন্ডার করে দিয়েছিল এবং তারা ক্ষমা প্রদর্শন করে নিচ্ছে, এবং তখনও কিন্তু কমপ্লিটলি আর সেই অ্যাগ্রেসিভনেস তখনও কিন্তু নাদির শাহ দেখাচ্ছে না। নাসির খান, দ্য মুঘল গভর্নর অফ কাবুল, সারেন্ডার্ড উইদাউট রেজিস্ট্যান্স। কোনো রকম প্রতিবাদ ছাড়াই, কোনো রকম যুদ্ধ ছাড়াই তৎকালীন মুঘল সম্রাটের আন্ডারে থাকা ওই কাবুলের মুঘল গভর্নর নাসির খান সে সারেন্ডার করে দিয়েছিল নাদির শাহের কাছে। মানে আর যদি নাদির শাহের কাছে যদি সারেন্ডার করেই দেয় যুদ্ধের কোনো কারণ নেই, তথাস্তু করে দিচ্ছে। In return, he was not only spared but was reinstated as the governor of Kabul and Peshawar after pledging loyalty of Nadir. নাদির শাহ খুব খুশি হয়েছিল যে হ্যাঁ প্রথমেই সারেন্ডার করে দিয়েছে, এবং সেই খুশির চোটে তাকে কি করেছিল, শুধুমাত্র কাবুলের গভর্নরই বানায়নি, পার্শ্ববর্তী পেশোয়ার অঞ্চলের গভর্নর বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, তুমি যখন আমার প্রতি লয়াল, তুমি শাসন ব্যবস্থা করো, তোমার কোনো ক্ষয়ক্ষতি আমি করবো না। আফটার ক্রসিং দ্য ইন্দাস রিভার, সিন্ধু নদী যখন তিনি পেরিয়ে আসছেন, কে, নাদির শাহ, অ্যাটাক একটা উপনদীয় অঞ্চল সেখানকার, নাদির ডিফিটেড দ্য মুঘল গভর্নর অফ লাহোর উইথ ইজ। লাহোরের সেই সময়কার মুঘল যে গভর্নর ছিল, শাসক ছিল, তাকে খুব আরামসে হারিয়ে দিচ্ছে সিন্ধু নদী পেরিয়ে। শোয়িং সিমিলার ক্লেমেন্সি, হি ট্রিটেড দ্য ডিফিটেড গভর্নর উইথ কাইন্ডনেস। তাকেও তিনি ক্ষমা প্রদর্শন করে দিচ্ছেন, যদিও তিনি খুব হালকা করে একটা যুদ্ধ হচ্ছে এবং ইজিলি তিনি হারিয়ে দিচ্ছেন মুঘলের সেই পার্টিকুলার লাহোরের শাসককে। দ্য গভর্নর লাইক নাসির খান দেন জয়েন্ট নাদিরস গ্রোয়িং আর্মি। ধীরে ধীরে কি হচ্ছে কি, নাদির শাহের দলে নাম লেখাচ্ছে। এক, ওই যে পেশোয়ার, ওই যে কাবুলের শাসক ছিল যে নাসির খান, সেও নাম লেখাচ্ছে কার কাছে, নাদির শাহের কাছে। ঠিক একই রকম ভাবে এই পার্টিকুলার লাহোর অঞ্চলের যে গভর্নর, তিনিও নাম লেখাচ্ছেন কার কাছে, নাদির শাহের কাছে। অর্থাৎ মুঘলদের স্টাফ হয়ে যাচ্ছে নাদির শাহের স্টাফ। ঠিক আছে, ধীরে 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 এই শক্তি বিস্তার করছে দিল্লিমুখী, দিল্লির দিকে এগোচ্ছে। বাংলায় নোট দেওয়া আছে বাবা, চাপ নিও না। এই যে যারা যারা জানতে চাও স্যার কিভাবে যুদ্ধবুদ্ধ করেছিল, তোমাদের নোটের মধ্যে আমি ম্যাপ দিয়ে দিয়েছি, যে পার্টিকুলার এই আমিলদান লিভার সিস্টেম এইদিকে রয়েছে, এই দিকটা পার্টিকুলারলি
পারস্যের লোকজন, এইদিকে তোমার মুঘলদের লোকজন। যে দাগগুলো দেখো, এই যে চিহ্নগুলো তুমি দেখতে পাচ্ছ, নীল দাগগুলো যেগুলো স্ট্রাইপ স্ট্রাইপ করা রয়েছে, সেইগুলো হচ্ছে তোমার পারস্য কিভাবে এগোচ্ছে ইন্ডিয়ার দিকে। ঠিক আছে, এই রকম ভাবে তারা এগিয়ে মুঘলদেরকে খতম করার চেষ্টা করছে, তার রোড ম্যাপ ঐতিহাসিকভাবে। এবার শুরু হবে যেখানে আসল গল্প, যে আসলেই মোহাম্মদ শাহ রঙ্গিলার যখন বসে রয়েছেন দিল্লির মুঘল দরবারে আসীন হয়ে, সেই সময় নাদির শাহ ভারতবর্ষে ঢুকে পড়ছে এবং তার সাথে তার সরাসরি যুদ্ধ হবে এবং তার চেয়ারকে ভালো করে শুধু নাড়ানো নয়, চেয়ারটাই তুলে নিয়ে চলে যাবে। সেই গল্পে এবার আমরা ঢুকবো, অর্থাৎ সেই গল্পটার নামই হচ্ছে ব্যাটেল অফ কার্নাল। কার্নালের যুদ্ধ ভারতবর্ষের মুঘল শক্তির চূড়ান্ত বলা যেতে পারে, তার গালে থাপ্পড় মেরেছিল এই কার্নালের যুদ্ধ নাদির শাহ। মুঘল শক্তি, তুমি নামকে বাস্তায় শক্তি, কোনো শক্তি নেই, তোমার শক্তি ক্ষয় অলরেডি হয়ে গেছে। এবং শুধুমাত্র তাই নয়, ভারতবর্ষে সাধারণ জনমানুষও বুঝে গেছিল মুঘলদের আয়ত্তে কোনো ক্ষমতা নেই। কারণ আমরা যখন পরবর্তীকালের মুঘল শাসকদের গল্প পড়েছি অলরেডি আগের ক্লাসগুলোতে, তখন দেখেছি এই মোহাম্মদ শাহ রঙ্গিলার পরবর্তীকালেই কিন্তু ধীরে 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 আঞ্চলিক শক্তির বিকাশ হচ্ছে, ইউরোপীয় শক্তির বিকাশ হচ্ছে, এবং সেই সময় কিন্তু মুঘল শাসকরা ধীরে ধীরে উপনীত হয়ে যাবে, তারা চেঞ্জ হয়ে যাবে কোথায়, ভাতাভোগী পেনশনভোগী শাসকে রূপান্তরিত হয়ে যাবে। অলরেডি মুঘল শক্তির যে শেষ, তার তার মানে সুনিপুণ নিদর্শন এই কার্নালের যুদ্ধ, যা হয়েছিল কবে, 14ই ফেব্রুয়ারি 1739 সাল। এই যুদ্ধের গল্পটা কি স্যার? নাদির শাহ সুইফট মার্চ টুয়ার্ডস দিল্লি, তিনি দিল্লির দিকে যাত্রাপথ তিনি শুরু করছেন, এবং সেই সঙ্গে মুঘল এম্পায়ার ধীরে ধীরে প্যানিকগ্রস্ত হচ্ছে যে নাদির শাহ ঢুকে পড়লো ভাই, সত্যি সত্যি। ইন রেসপন্স দ্য এম্পায়ার অ্যাসেম্বলস দ্য ফোর্স অফ 80,000 সোলজার্স and set out from the capital, accompanied by the Nizam ul Mulk Kamar ud Din and Khani Duran to face the approaching threat. মুঘলদের যে আশঙ্কা ছিল যে নাদির শাহ অ্যাটাক করেই দেবে, সেই নিরিখে মোহাম্মদ শাহ রঙ্গিলা তিনি এক দল তৈরি করলেন, যেখানে 80,000 মুঘল সেনাদের নিলেন, এবং সেখানে দায়িত্ব থাকলো কাদের কাছে আন্ডারে, সেনাপতি কারা হলো, ওই দাক্ষিণাত্যের যিনি নিজাম ছিলেন, নিজামুল মুল্ক কামারউদ্দিন আর খানি দুরান, এদের নেতৃত্ব দিয়ে মুখোমুখি সমর হওয়া শুরু হলো। তাই নামই হচ্ছে কার্নালের যুদ্ধ, মুঘল আর নাদির শাহের পারস্যিক অভিযানের যুদ্ধ। ঠিক শর্টলি আফটার সাদাত খান জয়েন্ড দেয়ার র্যাঙ্ক, পরবর্তীকালে মুঘলদের হয়ে অযোধ্যার সেই সময়কার যিনি নবাব সাদাত খান, তিনিও জয়েন করছেন। ফ্রম দ্য আউটসেট the shortcomings of the Mughal forces became apparent. They lacked any reliable intelligence about Nadir's position and only realized his proximity when his vanguard attacked Sadat Khan's baggage train. মুঘল লোকজন ওদিনে তারা আর সেরকম ভাবে কসরত করে না, তাদের কোনো আর্মি কোনো রকমভাবে কোনো ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড নেই, ট্যাকটিক্যাল স্ট্যান্ড নেই। সেই সময় একদম ক্ষমতা বা বুদ্ধির শীর্ষে রয়েছেন নাদির শাহ। নাদির শাহ কোন দিক থেকে কীভাবে অ্যাটাক করতে হবে তার কোনো ধ্যান ধারণাই ছিল না সেই সময়কার মুঘল শক্তি। স্বাভাবিকভাবেই পুরো মুঘল শক্তি ছন্ন ছাড়া হয়ে গেছিল। অ্যাডিশনালি দেয়ার ওয়াজ এ নো ইউনিফাইড স্ট্র্যাটেজি অর কনসেনসাস অন হু উড কমান্ড দ্য মুঘল আর্মি। এতটাই ছন্নছাড়া করে দিয়েছিল এই নাদির শাহের শক্তি যে পার্টিকুলার মুঘল শক্তি ছন্নছাড়া হয়ে গেছে, এবং তাদেরকে নেতৃত্ব দান করার মতো কোনো মুঘল নেতাও নেই। দ্য ব্যাটেল ইটসেলফ ওয়াজ ব্রিফ, যুদ্ধ আর যুদ্ধ রইল না, কিছুক্ষণে শো হয়ে রইল মাত্র। লাস্টিং বিয়ারলি 3 আওয়ার্স, 3 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ। ভাবা যায় সেই সময় যুদ্ধ দিনের পর দিন ধরে চলতো। এত বড় মুঘল শক্তি রয়েছে, 80,000 সৈন্য, এত হাজার সৈন্য নিয়ে মুঘল শক্তি এত বড় বড় নেতৃত্ব নিয়ে গেছে, আর এক নাদির শাহ তার ডিপ্লোম্যাটিক ট্যাকটিক্যাল বুদ্ধি দিয়ে 3 ঘন্টায় খতম করে ফেলেছে মুঘল শক্তিকে। খানি দুরান ওয়াজ কিল্ড ফাইটিং ভ্যালিয়েন্টলি অন দ্য ফিল্ড while সাদাত খান ওয়াজ ক্যাপচার্ড বাই নাদির শাহ। ওই অযোধ্যার নবাব সাদাত খানকে তিনি কিন্তু ক্যাপচার করছেন, ধরে অ্যারেস্ট করে নিচ্ছেন, আর খানি দুরানিকে হত্যা করে দিচ্ছে যুদ্ধে। 3 ঘন্টার মধ্যে
প্রত্যাখ্যান করে ফেলছে নেতাজি সেতুকে। নিজামুল মুলক দেন অ্যাক্টেড অ্যাজ মেডিয়েটর টু নেগোশিয়েট টার্মস। নিজামুল মুলক আবার তিনি বুদ্ধিমান, তিনি বললেন দেখো মুঘল দরবারে অলরেডি গৃহযুদ্ধ চলছে, ওখানকার ভাইয়ে ভাইয়ে মারপিট চলছে, যারা অভিজাত বর্গ তারা আবার কে হবে ওয়াজির কে হবে মীরবক্সি সেই নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আমি বুদ্ধিমান লোক ভাই, আমি দিল্লিতে পড়ে থাকিনি, আমি দাক্ষিণাত্যে চলে এসেছি, দাক্ষিণে শাসক হয়ে রয়েছে, কোনো ঝুটঝামেলা যাচ্ছি না, তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই নাদির শাহ। তুমি এক কাজ করো, তোমার সাথে সমস্যা রয়েছে মুঘল শাসকের, তোমার আর মুঘল শাসকের মাঝখানে আমি মিডিয়েটরের কাজ করে দিচ্ছি বা মধ্যবর্তী মাঝের লোক হয়ে কাজ করে দিচ্ছি। It was agreed that Nadir Shah would be paid 50 lakh rupees, 20 lakh immediately and the remaining 30 lakh in 3 installments of 10 lakh each to be delivered at Lahore, Attock and Kabul. এই যে নিজামুল মুলকে ছেড়ে দেবে, সেই কারণে নাদির শাহ বলছে ঠিক আছে তোমায় ছেড়ে দেবো, তুমি মিলিটারি কাজ করবো ব্যাপার নয়, তুমি এক কাজ করো বাবা 50 লাখ টাকা আমাকে দিয়ে দাও। তখনকার দিনে 1739 সাল 50 লাখ টাকা নিচ্ছে, তার মধ্যে 20 লাখ টাকা তো ইনস্ট্যান্টলি নিচ্ছে, আর বাকি 30 লাখ টাকা 10 লাখ করে লাহোরে অ্যাটক কাবুলে গিয়ে পুরো কিস্তি তোমায় ছাড়বো এমনি এমনি। ইন রেকগনিশন অফ নিজামুল মুলস এফোর্টস টু ব্রোকার পিস, শান্তি স্থাপন করার জন্য নিজামুল মুলের যে চেষ্টা, দ্য এম্পায়ার রিওয়ার্ডেড হিম বাই অ্যাপয়েন্টিং হিম টু পজিশন অফ মীর বক্সি which had become vacant after the death of খানি দুরান। খানি দুরান যখন মারা যাচ্ছেন, মোহাম্মদ শাহ রঙ্গিলা আবার নিজামুল মুলের এই শান্তি বজায় রাখার যে বুদ্ধিমত্তা তাকে দেখে তাকে আবার মীর বক্সি পদে বা সেনাপতি হিসেবে তাকে নিয়োগ করে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই নাদির শাহের সঙ্গে পার্টিকুলার মোহাম্মদ শাহ রঙ্গিলার মাঝখানে মিডিওকারের কাজ বা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করছেন এই নিজামুল মুলক, এবং তার বুদ্ধিমত্তাও এখানে কিন্তু প্রত্যায়িত হচ্ছে। এরপরে চলে আসবে এই যে কার্নালের যুদ্ধে একদম লাজে খবরে করে দিতে বলা যেতে পারে নাদির শাহ, তাহলে সেই বিজয় দিনে তিনি খবর পেয়ে যাচ্ছেন যে দিল্লিতে একদম মানে প্রচুর টাকা একদম লুটপাট করছে এবং অযোগ্য মুঘল শাসক সেগুলোকে এনজয় করছে। ধীরে ধীরে নাদির শাহ টুকটুক করতে করতে মার্চ করতে করতে চলে আসলেন দিল্লি, হাঁটতে হাঁটতে চলে আসলেন দিল্লি। দিল্লি ঢুকে পড়লেন, চলো একটুখানি ঘুরেই আসি দিল্লিটা কেমন দেখতে। At his critical point, the selfish ambitions and rivalries among the Mughal nobles proved disastrous. একে তো মুঘল যারা উচ্চ বর্গের ব্যক্তি, তাদের মধ্যে তো কোনো রকম ভাবে মানে একটা বৈমাত্রীয় সুলভ একটা আচরণ, নিজেদের মধ্যে কোনো একতা নেই, সমস্তটা মিলিয়ে সেই সমস্যাগুলো যেন আরো বাড়িয়ে দিল। সেই সময় একে নাদির শাহ অ্যাটাক করেছে, সেটার মধ্যে তাদের কোনো ধারণাই নেই, তাদের কোনো চেতনাই নেই যে না এখন নিজেদের মধ্যে ঝামেলা করবো না, এখন নিজেদেরকে একজোট হতে হবে, কোনো চিন্তা ভাবনা নেই। সাদাত খান হু হ্যাড হোপ টু বি অ্যাপয়েন্টেড মীর বক্সি, সাদাত খান যাকেও অ্যারেস্ট করেছিল তিনি আবার আশা করছেন যে মুঘল সম্রাটের কাছে যদি যায় তাহলে আমাকে হয়তো সেনাপতি বানিয়ে দেবে, কিন্তু না, নিজামুল মুল তিনি ভালো করে পারফরমেন্স করার জন্য তাকে আবার সেনাপতি বানিয়ে দেওয়া হচ্ছে মধ্যস্থতাকারীর জন্য। সাদাত খানের বুকে কিন্তু একটু দুঃখ লাগলো, হি ওয়াজ বিটারলি ডিসঅ্যাপয়েন্টেড, তিনি প্রচন্ডভাবে দুঃখ পেলেন। when the post was instead given to the নিজামুল মুল, যখন সেই মীর বক্সি পদটা নিজামুল মুলকে দিয়ে দেওয়া হলো, প্রচন্ড পরিমাণে আঘাত পেলেন সাদাত খান। আউট অফ রিসেন্টমেন্ট সাদাত খান অ্যারেঞ্জড আ মিটিং উইথ নাদির শাহ অ্যান্ড অ্যাডভাইজড হিম, নাদির শাহের কাছে তিনি দেখা করার চেষ্টা করলেন যে হ্যাঁ তুমি আমাকে অ্যারেস্ট করেছিলে ঠিকই, কিন্তু দাঁড়াও তোমাকে ভালো ভালো খবর দেবো। তিনি দেখা করলেন এবং অ্যাডভাইজড হিম দ্যাট হি কুড ইজিলি সেইজ 20 crore of rupees ইফ হি অ্যাডভান্স টু দিল্লি, যে তুমি 50 লাখ টাকা নিয়ে কি করবে? নিজামুল মুলক তোমার থেকে 50 লাখ টাকা তুমি নিয়েছো, 50 লাখ টাকাতে কি হবে? দেখো সমস্যাটা কি, নাদির শাহ যখন পারস্যের সাম্রাজ্য বিস্তার করছেন, একটা স্ট্রং আর্মি তৈরি করছেন, ন্যাচারালি তারও টাকার দরকার ছিল। তিনি যখন টাকা সংগ্রহ করছেন এরকমভাবে থ্রেড কালচারের মারফত, সেটাকেই একটু উস্কে দিচ্ছে সাদাত খানের যে রাগ, সাদাত খানের যে প্রতিহিংসা নিজামুল মুলকের প্রতি, যে তিনি মীর বক্সি হতে পারলেন না, তখন ও বদবুদ্ধি দেওয়া শুরু করলো নাদির শাহকে যে তুমি দিল্লিতে আসো, তুমি যদি দিল্লিতে একবার আসো তাহলে তোমাকে আমি 20 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করবো, তোমার টাকার কোনো অভাব থাকবে না। তুমি ভাবো
1740 সাল 39 সাল সেই সময় 20 crore, ঠিক আছে। Nadir Shah had already gathered valuable insights into the internal decay of Mughal politics through earlier conversation with the Nizam, ঠিক আছে। নাদির শাহ ধীরে ধীরে পুরোপুরি রাজনৈতিক রঙ্গমঞ্চ মুঘল দরবারে কি চলছে সেটা বুঝতে পারছে এবং নিজামের সঙ্গে কথা বলেও সেটা কিন্তু আরো পরিষ্কার হচ্ছে যে না, এদের নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা করতে করতে অবস্থা খারাপ। On one occasion, Nadir had asked the Nizam why, despite having such capable men, the empire had allowed the Marathas to conquer so much territory. বলছে মুঘলদের কাছে নিজেদের কাছে এত যোগ্য, বুদ্ধিমান, এত বিশাল বড় সাম্রাজ্য বা সেনাশক্তি রয়েছে, তা সত্ত্বেও মারাঠাদেরকে তুমি এতখানি জায়গা দিয়ে দিচ্ছ কি করে? কারণ অলরেডি তো মুঘল সাম্রাজ্য থেকে মারাঠা সাম্রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মারাঠা শক্তির উত্থান হচ্ছে। মারাঠা মানে নন মুসলিম, মারাঠা মানে হিন্দু। সেই সময় নাদির শাহ বলছে যে ভাই অমুসলিমদের তুমি এত রাজ্য ছাড়ছ কি করে? অর্থাৎ সেখান থেকে অ্যান্টি হিন্দু অ্যাগ্রেশন নেওয়ার চেষ্টা করছেন, যাতে যারা মুসলিম সম্প্রদায় ছিল তাদের জন্য সেই নাদির শাহের সমর্থন পায়, যাতে নাদির শাহ সারা জায়গাতে জনগণের আরো বেশি করে নেতা হতে পারে। সেই অ্যান্টি ধর্ম একটা পার্টিকুলার ধর্মকে উস্কে দিয়ে রাজনীতির আঙিনায় আসীন হওয়ার যে পলিটিক্স, সেটা কিন্তু সেই সময় নাদির শাহ শুরু করে দিচ্ছে। The Nizam had candidly replied that endless functionalism and integrate at the Mughal court had caused chaos, prompting him to withdraw the Deccan in frustration. নিজাম পরিষ্কার করে বলছে দিল্লির দরবারে এতটাই সবসময় যুদ্ধ, ক্যাচাল, গৃহযুদ্ধ রেখে রয়েছে, ভাই আমি ঝুটঝামেলায় নেই, আমি সেই কারণেই ফ্রাস্ট্রেটেড হয়ে, বিরক্ত হয়ে দাক্ষিণাত্যে চলে গেছি, নিজের মতো করে এলাকা চালাচ্ছি। এই জন্যই মুঘল কোর্ট শেষ, মুঘল দরবার শেষ হচ্ছে, মুঘল শক্তির পতন হচ্ছে। তো এই গল্পটা কিন্তু আমরা আবার কিছু কিছু মারাঠা যারা ঐতিহাসে তাদের কাছে দেখতে পাই। তবুও এইখানে মারাঠা ঐতিহাসিতে কিছু কিছু মন্তব্য রয়েছে। তারা বলছেন নাদির শাহ ভারত আক্রমণের পেছনে আরেকটা কারণ, সেটা হচ্ছে মারাঠাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে মুঘলদের শক্তিকে এস্টাবলিশ করে দেওয়া, কিন্তু তার কিন্তু তথ্য প্রামাণিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাও হয়তো এটা পলিটিক্যাল কোনো একটা এজেন্ডা হতে পারত, জনতার বিশ্বাস নেওয়ার জন্য, মুসলিম জনতার বিশ্বাস নেওয়ার জন্য। নাও থ্রু ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নাদির saw that নিজামস অ্যাসেসমেন্ট ওয়াজ অ্যাকুরেট। ধীরে ধীরে নাদির শাহ বুঝতে পারছে যে না, নিজাম যা বলছে, দিল্লিতে যে কাণ্ড, যে দুর্বল অবস্থা, এটাই সত্যি। এ নিজাম বুদ্ধিমান লোক, ঠিকই বলেছে। রিজলভিং টু প্রেস হিজ অ্যাডভান্টেজ হি ডিসাইডেড টু মার্চ অন দিল্লি। ধীরে ধীরে এই নাদির শাহ বলছেন যে না, চলো দিল্লিতে যখন টাকা পয়সা আছে, প্লাস আবার সাদাত খান তো বলেই দিয়েছে তুমি দিল্লিতে এসে 20 টাকা পাবে, বুঝতে পেরেছে নিজেদের মধ্যে ক্যাচালে আমাকে কোনো খুব বেশি সমস্যা হবে না, মানে তুমি অন্যের ঘরে ঢুকে অ্যাটাক করবে, তার আগে সেই ঘরের কতখানি দুর্বল সবল অবস্থা তুমি জানবে না, এটা তো হতে পারে না। সমস্ত খবর নেওয়ার পরে কিন্তু দিল্লির দিকে তিনি অগ্রগতি দিচ্ছেন। অ্যান্ড অ্যারাইভড দেয়ার অন 20th March 1739। ঠিক আছে। কার্নালের যুদ্ধ কবে হলো বাবা? 24শে ফেব্রুয়ারি। কার্নালের যুদ্ধ হলো 24শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি কার্নালের যুদ্ধ করলাম। দিল্লি ঢুকলো কবে? 20শে মার্চ। প্রায় 26 দিনের মাথায়, 26 দিনের মাথায় ঢুকে পড়লো। ঠিক আছে। ওয়ান্স ইন দ্য সিটি, the khutbah and the official prayer proclaiming sovereignty was read in Nadir Shah's name and new coins were minted bearing his inscription. এখানে একটা গল্প আছে। যখন তিনি দিল্লির দিকে এগোচ্ছেন, তার যখন ক্যাম্প ছিল, এই ক্যাম্পে অলরেডি মোহাম্মদ শাহ রঙ্গিলা তিনি আবার চলে আসছেন কিছু সংখ্যক লোকজনকে নিয়ে। মানে যেন ব্যাপারটা হচ্ছে তিনি চলে আসবেন, তিনি তাকে যেন আহ্বান করতে আসেন যে আসুন স্যার, দিল্লিতে আসুন, এরকম কত যেন যাচ্ছিলেন। কিন্তু নাদির শাহ তো বুদ্ধিমান লোক, তিনি দেখলেন যে সুযোগে সদ্ব্যবহার করতে হবে। তিনি কি করলেন, সেই মুহূর্তে তার তো সেনাবল তখন চাঙ্গা এবং তিনি প্রখর বুদ্ধিমান, তিনি তৎক্ষণাৎ মোহাম্মদ শাহ রঙ্গিলাকে অ্যারেস্ট করে নিলেন, মানে মুঘল সম্রাটকে অ্যারেস্ট করে নিয়েছেন।
করে নিয়ে তাকেই আবার বগল দেওয়া করলো, চলো এবার তুমি চলো আমার সাথে। তার মানে কি, মুঘল সম্রাট যদি সেই নাদির শাহের কাছে অ্যারেস্ট হয়েই যায় এবং সেই অ্যারেস্টেড সম্রাটকে নিয়ে যদি আমি যাই দিল্লির দরবারে, শাসক মানে যারা শাসিত, যারা জনগণ তারা তো বুঝতেই পারছে যে আমি সম্রাট। তো ন্যাচারালি এই সময় ওই যখন তিনি ঢুকছিলেন দিল্লির উপকণ্ঠে, তখন তিনি নিজের নামে সোভারেনিটি তো প্রোক্লেম করতেই পারবেন যে আমি স্বাধীন, আমি তোমাদের সম্রাট, প্রোক্লেম করাতেই পারবেন। এবং তার নিদর্শন কি হবে? খুতবা পাঠ করো আমার নামে। নাদির শাহের নামে খুতবা পাঠ করা হচ্ছে, তার নামে তিনি নতুন কয়েন ছাপানো শুরু করে দিচ্ছেন নাদির শাহের নাম অনুযায়ী। এটাই তো তোমার সব থেকে বড় প্রমাণ। সেই সময়ের জন্য মুঘল শক্তি টকাত করে চেয়ার থেকে পড়ে গেল কিছুদিনের জন্য, অল্প দিনের জন্য। দিস অ্যাক্ট সিম্বলিক্যালি মার্কড অ্যাট দ্য এন্ড অফ মুঘল এম্পায়ার। খুব ধারাকসে কার্নালের যুদ্ধের পর মুঘল শক্তি শেষ। হুমায়ুনের সময় একবার এরকম হয়েছিল, তার আগ দিয়ে সেই অচলাবস্থা তৈরি হয়েছিল, এতদিন পরে আবার হলো। অ্যান্ড দ্য বিগিনিং অফ পার্সিয়ান সুপ্রিমেসি, মানে ভারতবর্ষে কিন্তু এইবারের জন্য আবার পারস্য শক্তি তার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারল নাদির শাহের হাত ধরে। 2 days later, দুদিন পরে, on 22 March, a rumor swept through Delhi that Nadir Shah had died. দুদিন পর 22শে মার্চ দিল্লির উপকণ্ঠে খবর ছড়িয়ে গেল যে নাদির শাহ নাকি মারা গেছে। এবার যারা বিক্ষুব্ধ দিল্লির লোকজন, যারা একটু পুরনো শাসককে অভ্যস্ত, যতই হোক রঙ্গিলা তো রসে রসে একদম ভালোই দেয়, ভাতা খায়, নাচ গান করে, উৎসব করে, উন্নয়ন হোক বা না হোক, কিন্তু তো রঙ্গরস তো তাল ভালোই আছে, থাকুক না, তাও আমি ওই দুর্বল অসহ্যকর লোককে সহ্য করেই যাবো, এইরকম মেন্টালিটিতে। এরকম যখন রিউমার উঠছে যে নাদির শাহ মারা যাচ্ছে, সেই সময় দিল্লির উপকণ্ঠে সাধারণ মানুষজন হাতাহাতি করা শুরু করছে এবং সেখান থেকে বেশ কিছু নাদির শাহর সেনাদেরকে কতল করে দিচ্ছে। প্রায় 700 মতো নাদির শাহের সেনা দিল্লির আম পাবলিকের হাতে মারধর খাচ্ছে এবং মারা যাচ্ছে। আসলে তো নাদির শাহ মারা যায়নি, তিনি তো আরাম করছেন তার বাগানে গিয়ে, মুঘলদের দরবারে গিয়ে। এই খবর পেল নাদির শাহ যে দিল্লির সাধারণ মানুষ ওরই সেনাদেরকে, মানে হয় না গণপরিবার দিয়ে মারধর করে দিচ্ছে। এ কি ব্যাপার রে ভাই, আমি তখন বেঁচে রয়েছি, আমি দিল্লির সম্রাট হয়ে রয়েছি এখন এই মুহূর্তে, মুঘল শক্তি তো আর নেই। নাদির শাহ অর্ডার দিল যে কচু কাটা করো দিল্লির লোকজনকে, কাউকে ছাড়বে না। রক্ত গঙ্গা বয়ে গেল দিল্লির প্রতিটা গলিতে গলিতে। প্রায় শোনা কথা 30,000 মানুষ সেই সময় খুলেআম কতল যাকে বলা হয়, স্লটার্ড হয়েছিল, কচু কাটা হয়েছিল, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। সেই সময় মুঘল সম্রাট যিনি ছিলেন মোহাম্মদ শাহ রঙ্গিলা, তিনি সেই বিভৎস অবস্থা দেখে আবার প্রার্থনা করলেন, হে প্রভু ক্ষমা করে দাও, দিল্লির নাগরিক তো আফটার অল নাগরিক, ক্ষমা করে দাও, অনেক খুন হয়েছে, অনেক রক্তগঙ্গা বয়েছে, আর তোমার ওই তেজ ধরে রেখো না, ঠিক আছে। ফাইনালি আফটার দ্য মুঘল এম্পায়ার মোহাম্মদ শাহ পার্সোনালি প্লিড, ব্যক্তিগত ক্ষমা চাওয়ার জন্য, ব্যক্তিগতভাবে ক্ষমা প্রদর্শনের জন্য, ক্ষমা চাওয়ার জন্য নাদির শাহ কমান্ডেড হিজ ট্রুপস টু স্টপ দ্য কিলিং। নাদির শাহ এই হত্যাকাণ্ড, হত্যালীলা বন্ধ করার নির্দেশ দিলেন পার্সোনাল রিকোয়েস্টের জন্য। নোট বাংলায় দেওয়া রয়েছে। এরপর নাদির শাহ বলছে যে ঠিক আছে, অনেকদিন আরাম করলাম, আমার তো দেশ আলাদা, পারস্য আমার দেশ, আমি আমার দেশে ফিরে যাচ্ছি, এবার আমি আরাম করে নিয়েছি, আমার দেশে ফিরে যাই। নাদির শাহ ব্যাক করছেন তার নিজের দেশ। নাদির শাহ স্টেইড ইন দিল্লি ফর নিয়ারলি 2 months, 2 মাস তিনি থাকলেন দিল্লিতে। তিনি শেষমেশ দিল্লি শহর ছাড়ছেন। হি ইম্পোজড হেভি লেভিস নট অনলি দ্য নোবেলিটি বাট অলসো দ্য অর্ডিনারি সিটিজেন্স। এই যে সিটিজেন, যারা সাধারণ মানুষ, তাদের ওপরও তিনি ট্যাক্স চাপালেন এবং যারা অভিজাত ব্যক্তি তাদের ওপরও তিনি কড়া রকমের ট্যাক্স চাপালেন। তুমি যখন যাবোই খালেতে যাবো নাকি, মাল করি দাও, তোমরা অনেক সমস্যা করেছো, ইভেন তোমাদের জন্যই ওই কার্নালের যুদ্ধ হয়েছে, তারও ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে, এবং এত যে ঝামেলা হলো তারও ক্ষতিপূরণ দিতে হবে। সাদাত খান, who had played such a destructive role in these events, was threatened with physical punishment
ইফ হি ফেইল টু রেজ 20 কোটি টাকা। নাদির শাহ বলল, সাদাত খান, তুমি ইন্ডিয়া আসতে বলেছিলে না যে তুমি দিল্লিতে ঢুকতে পারলে তুমি 20 কোটি টাকা ব্যবস্থা করে দেবে? তুমি যদি নিজে মরতে না চাও, তুমি যদি প্যাদান না চাও, তাহলে তোমাকে যে করেই হোক 20 কোটি টাকা জমা করে দিতে হবে আমাকে। যদি না জড়ো করে দাও, তাহলে তোমার ওই বড় বড় যে বাজে বুদ্ধি সব দেখিয়ে দেবো। পেট খেয়ে গেল সাদাত খান। Unable to face the disgrace and pressure, সাদাত খান took poison and ended his life. সাদাত খান 20 কোটি টাকা পাবে কোত্থেকে? শেষ পর্যন্ত তিনি ভয়ের চোটেই কি মারবে তা কোনো ঠিক নেই বাবা, নিজেই বিষ খেয়ে মরে গেল। ঠিক আছে। হিজ সাকসেসর সাফদার জাং, হরদ্দার পরবর্তীকালে যিনি নবাব, ম্যানেজ টু পে আ কন্ট্রিবিউশন অফ 2 crore rupees। সাদাত খান নিজে পারল না, কিন্তু তার ছেলে কোনো রকম ভাবে চেষ্টা করলো 20 কোটি টাকা জড়ো করার, 2 কোটি টাকা জড়ো করার, 20 কোটি টাকা নয়, 2 কোটি টাকা জড়ো করার চেষ্টা করলো এবং দিল হচ্ছে নাদির শাহ। কোথায় 20, কোথায় 2 কোটি টাকা, কিন্তু তৎকালীন সময় 2 কোটি টাকা ভাবো। অল টুগেদার নাদির শাহ amassed an enormous haul around 30 to 70 crore rupees in cash, along with countless jewels, gold, silvers, vessel, etc. নাদির শাহ যখন ফিরছে তিনি এতটাই খুশি যে কোনো জায়গায় বলা হয় 30 কোটি, কোনো জায়গায় বলা 70 কোটি। ওভারঅল দিল্লির থেকে যখন তিনি যাচ্ছেন, দিল্লির অভিজাত বর্গ, এরকম শত্রুভাবাপন্ন বদবুদ্ধিমান লোকজন এবং সাধারণ মানুষদেরকে এতটাই দিল্লি লুট হয়েছিল, সব মিলিয়ে তিনি প্রায় 70 কোটি টাকার কাছাকাছি ক্যাশ টাকা নিয়ে গেছিলেন এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে অলংকার, সোনা, রূপা, নানা রকম মণি মাণিক্য সব নিয়ে যাচ্ছেন। ইন অ্যাডিশন হি টুক উইথ হিম 100 elephants, 100 খানা হাতি নিয়ে যাচ্ছেন, যারা কিন্তু যুদ্ধের রত হাতি, যুদ্ধ করতে জানে। 7,000 হর্সেস, 10,000 ক্যামেলস, 100 নিয়াজুয়েস, 130 ক্লার্কস, 200 মেটাল ওয়ার্কার্স, 300 ম্যাসন্স অ্যান্ড বিল্ডার্স, 100 স্টোন কাটার্স অ্যান্ড 200 কার্পেন্টার্স। তিনি শুধুমাত্র জন্তু জানোয়ারদেরকে নিয়েছেন তাই নয়, 100টা হাতি, 7,000 ঘোড়া, 10,000 উট, এইসব নিচে তা নয়। তিনি সেই সময় বুদ্ধিমান ব্যক্তিদেরকেও নিয়ে যাচ্ছেন, যেমন কামার নিয়ে যাচ্ছেন তিনি প্রায় 200 জনকে, যারা ক্লার্ক অফিসিয়াল স্টাফ তাদের 130 জনকে তুলে নিয়ে চলে যাচ্ছেন, 300 জন যারা আর কি ঘর বাড়ি বানাতো মিস্ত্রি, তাদেরকে তিনি তুলে নিয়ে যাচ্ছেন, পাথর কাটার মিস্ত্রি প্রায় 100 জনকে তুলে নিয়ে চলে গেছেন, এবং কাঠের কাজ করা ছুতোরদেরকে প্রায় তুলে নিয়েছেন প্রায় 200 জনের কাছাকাছি। মানে তিনি পারস্য সাম্রাজ্য স্থাপন করবেন, পারস্য শক্তিকে তিনি আর সাজাই সজ্জিত করবেন। যে বিপুল অর্থ পেলেন এই স্টাফদেরকে দিয়ে তিনি ওখানে খাটাবেন, যাতে ওখানকার জীবনযাপন আরো সুন্দর হয়ে ওঠে। আরো দুখানা জিনিস নিয়ে যাচ্ছেন। যে মোহাম্মদ শাহ রঙ্গিলার, যার ব্যক্তিত্বহীনতার জন্য এত বড় যুদ্ধ হচ্ছে, মুঘল শক্তির গালে ঠাটিয়ে চর না পারলে লাথি মেরে দিয়ে তাকে সরিয়ে দেওয়া হলো কয়েকদিনের জন্য, 2 মাসের জন্য, সেই রঙ্গিলার এক মেয়েকে পর্যন্ত তুলে নিয়ে চলে যাচ্ছে। মেয়েকে তুলে নিয়ে বলছে যে আমার ছেলের সাথে আমি বিয়ে দেবো। ঠিক আছে, এবং মেয়েকে দিতে বাধ্যও হচ্ছে, করার নেই, এমনই বাপ। মোস্ট স্পেকটাকুলার অফ অল ওয়াজ দ্য ফেমাস পিকক থ্রোন। সব থেকে গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে থেকে এটা হচ্ছে যে শাহজাহানের আমলে যে ময়ূর সিংহাসন ছিল সেটাকে পর্যন্ত তিনি তুলে নিয়ে চলে যাচ্ছেন, যার নিজের দামই অনেক, কারণ সেখানে প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ হীরা, মণিমাণিক্য, পান্না সব রয়েছে। সেই পিকক থ্রোন, ময়ূর সিংহাসন, যেটা শাহজাহানের আমলে তৈরি করা হয়েছিল 1700 সেঞ্চুরির সময়। কোথায় রাখা হয়েছিল সেটাকে রাখা হয়েছিল দিওয়ানি খাসে, অর্থাৎ যেখানে সম্রাট তার প্রাইভেট কনফারেন্স করে থাকেন আর সভাসদদের সঙ্গে, সেখানে তাই রাখা হয়েছিল। এটা কোথায়? দিল্লির রেড ফোর্টে, লাল দুর্গে অবস্থিত। অন দ্য থ্রোন was inscribed in emerald a phrase celebrating Shahjahan's achievements. এই পার্টিকুলার যে সিংহাসন, এই সিংহাসনে কিন্তু ইমারেল দ্বারা বা পান্না দিয়ে সেখানে খোদাই করে লেখা আছে শাহজাহানের কীর্তিমান কাজকর্ম। ইট ওয়াজ মেড উইথ এস্টিমেটেড 116 এমারেলস। সেখানে প্রায় 116টা ইমারেলস ছিল, 108 রুবিস, 108টা পান্না ছিল, আদার রেয়ার ডায়মন্ডস,
স্যাফায়ার্স, পার্লস, মুক্ত মাণিক্য, নানা রকম দামি দামি হীরা মণিমাণিক্য সবই এর মধ্যে গচ্ছিত রয়েছিল, তার দামি কোটি কোটি টাকা। এবং এটা সাইজ কতখানি, যেটা প্রায় 6 ফুট বাই 4 ফুট চওড়া প্ল্যাটফর্ম, একটা বড় সড়ো এরিয়া ছিল, যা 6 ফুট বাই 4 ফুট একটা এরিয়া, মানে একটা বড় সড়ো খাটের সাইজে বলা যেতে পারে এত বড় সিংহাসন। ঠিক আছে, তার আবার পায়াও ছিল অনেকটা বড়, 25 ইঞ্চি তার ওই ডেপথ ছিল, যেখানে আবার সিঁড়ি করা ছিল যেখান থেকে উঠতে হতো, এবং সেই সিঁড়িটা পুরোটাই বানানো হয়েছিল সোনা দ্বারা। 4টে সোনার পায়া ছিল, সাইডে পায়াগুলো সোনা দ্বারা তৈরি করা ছিল, এবং রূপোর সিঁড়ি ছিল, সেই রূপোর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হতো। এরকম একটা একটা ভারতবর্ষের একটা সম্পদ, ময়ূর সিংহাসন, যা ঐতিহ্যের প্রতীক বলা যেতে পারে মুঘল সাম্রাজ্যের, সেটাকে তুলে নিয়ে চলে গেল, যে সিংহাসনই রাখতে দেবো না। অ্যাজ পার্ট অফ দ্য হিউমিলিটিং সেটেলমেন্ট, এইরকম অসম্মানজনক নানা রকম ভাবে, মানে চরের পর চর, লাথির পর লাথি মারছে আর কি মানসিকভাবে, মুঘল এম্পায়ার ওয়াজ ফোর্সড টু ম্যারি আ রয়্যাল প্রিন্সেস টু নাদির সন্স নাসির আল মির্জা। নাদির শাহের যে ছেলে নাসির আল মির্জা, তার সঙ্গে মুঘল সম্রাট অর্থাৎ সেই সময়কার মোহাম্মদ শাহ রঙ্গিলা তার এক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। মোহাম্মদ শাহ also had a said to Nadir Shah all Mughal territories west of Indus river. নাদির শাহ নিজেও বলছেন যে ক্ষমা করো প্রভু, মোহাম্মদ শাহ বলছেন ক্ষমা করো প্রভু, তুমি এক কাজ করো, সিন্ধু নদীর ওপার থেকে যা যা আছে সব তোমার, সিন্ধু নদীর এপার থেকে ইন্ডিয়া। তুমি ভাবো মুঘল সাম্রাজ্য তখন কিন্তু কাঠ হয়ে যাচ্ছে, মুঘল সাম্রাজ্য তখন কাঠ হয়ে যাচ্ছে, সিন্ধু নদীর এপারটা হয়ে যাচ্ছে মুঘল, ওপারটা হয়ে যাচ্ছে পারস্য সম্রাট, সিন্ধু নদী হচ্ছে বর্ডার লাইন সেই সময়কার। দ্য প্রভিন্স, এবং সেই সময় কিন্তু কাশ্মীর সিন্ধ এটাও কিন্তু পারস্যের কাছে ছেড়ে দেওয়া হলো মুঘলদের হাত থেকে। দ্য প্রভিন্স অফ থাট্টা অ্যান্ড ইটস পোর্টস ওয়ার্স লাইকওয়াইজ হ্যান্ডেড ওভার, থাট্টা ফাটা সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে। মোর ওভার দ্য গভর্নর অফ পাঞ্জাব এগ্রিড টু পে অ্যান অ্যানুয়াল ট্রিবিউট 20 lakh rupees to prevent any Persian troops from remaining on the eastern side of Indus. এই পার্টিকুলার এই পাঞ্জাবের যে শাসক, তিনি রাজি হচ্ছেন যে বছরে 20 লাখ টাকা করে তোমাকে পাঠাবো আমি, যাতে কোনো রকম ভাবে পারস্যিক আক্রমণ আর না হয়। অর্থাৎ এই পাঞ্জাব মানে কি শস্য ক্ষেত, পাঞ্জাব মানে কি চাষবাস, পাঞ্জাব মানে কি টাকা পয়সা, পাঞ্জাব থেকে 20 লাখ টাকা করে পাঠানো হবে, ভেট ট্যাক্স দেওয়া হবে, যাতে পারস্যের লোকজন না অ্যাটাক করে, তার জন্য। বিফোর ডিপার্টিং, দিল্লি ছাড়ার সময় বা ইন্ডিয়া ছাড়ার সময়, নাদির ফর্মালি রিইনস্টেটেড মোহাম্মদ শাহ অ্যাজ দ্য মুঘল এম্পায়ার। পর থাপ্পড় মারার পরে আবার যখন কুকুর মাথায় হাত বুলিয়ে দেয়, ওরকম করে একটু হাত বুলিয়ে বলো, না তুমি বাবু তুমিই থাকো, বুঝলে, আমি তো চলে যাব, তুমি দিল্লির সিংহাসনে আবার বসো। গ্র্যান্টিং হিম দ্য রাইট টু ইস্যু কয়েন্স, বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি যখন, তুমি এক কাছে তোমার নামে আবার কয়েন ছাপাও। অ্যান্ড হ্যাভ দ্য খুতবা প্রোক্লেমড ইন হিজ নেম এগেইন, তুমি যখন চেয়ারে বসছো ঠিক আছে, তুমি তোমার নয় খুতবা পাঠ করো, আমার কিছু করার নেই। মানে ওর কোনো ইন্টারেস্টই ছিল না নাদির শাহের যে তিনি দিল্লিতে বসে ভারতের শাসক হবেন, তিনি লুটপাট করে এমনি চলে যাচ্ছেন। তিনি আবার তাকে বলছে খুতবা পাঠ করার অনুমতি দিচ্ছেন। প্রায়ার টু লিভিং দিল্লি, নাদির অফার্ড মোহাম্মদ শাহ এক্সটেন্সিভ অ্যাডভাইস অ্যান্ড আর্জ দ্য পিপল টু রিমেইন লয়াল অ্যান্ড দেয়ার রুরাল। ঠিক আছে, নাদির দিল্লি ছাড়ার আগে জনগণকে বলে যাচ্ছে যে তোমার শাসকের প্রতি তুমি লয়াল থেকো। ঠিক আছে, হি অলসো প্লেস দ্যাট ইফ নেসেসারি হি উড প্রোভাইড মিলিটারি অ্যাসিস্ট্যান্স টু দ্য মুঘল এম্পায়ার ইন ফিউচার। এবং এই যে এত লুটপাট করলো, এই যে চরের পর চর খেয়ে গেল, তার জন্য বললো যে ঠিক আছে, যদি পরবর্তীকালে কোনোদিন তোমার দরকার পড়ে তুমি পারস্যের সাহায্য চেয়েও, পারস্যিক সেনা তোমার সাথে সঙ্গে থাকবে মুঘল শক্তির জন্য। ঠিক আছে, ওই আর কি মাথায় হাত বুলি দেওয়ার মতো গল্প বানানোর তোমাদের দেয়া আছে। ঠিক আছে, এইরকম ভাবে শেষমেশ নাদির শাহ দিল্লি ছেড়ে তিনি পার্সিয়াতে চলে যাচ্ছেন। কিন্তু এখানে একটা গল্প হলো, কি গল্প, পারস্যে তার নিজের ছেলেই কিন্তু ক্ষমতা বিস্তার করার জন্য একদম বদ্ধপরিকর ছিল। তখন তিনি যাচ্ছেন নাদির শাহ পারস্যে, দেখতে পাচ্ছেন তার অ্যান্টি লবি তৈরি হয়ে গেছে এখানে, বোঝা গেল। তিনি ফিরে গিয়ে তার নিজের ছেলেকেই মেরে দিচ্ছেন, এ তো মুশকিল।
এবং তিনি বুঝতে পারছেন যে তার অ্যান্টি লবি তৈরি হওয়ার জন্য ওখানকার আঞ্চলিক যারা সেনাপতি ছিল তারা ওর বিরুদ্ধচারণ করা শুরু করে দিচ্ছে, বিক্ষোভ হওয়া শুরু হচ্ছে। নিজের ছেলেকে খুন করা, এত যুদ্ধবিগ্রহ সারাটা জীবন ধরে করা, সবটা মিলিয়ে তিনি ক্লান্তও হয়ে যাচ্ছেন এবং সন্দেহপ্রবণ হয়ে যাচ্ছেন। শেষমেশ তিনি যখন সন্দেহপ্রবণ হওয়ার জন্য তার যারা সেনাপতি ছিল প্রত্যেককে যখন তিনি সন্দেহ করে চলেছেন এবং তাদের প্রত্যেকের ওপর যখন অত্যাচার তিনি বাড়াচ্ছেন, শেষমেশ সেই সেনাপতিরা বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে এবং শোনা যায় সেই সেনাপতিদের মধ্যে কেউ কেউ নাকি ষড়যন্ত্র করে নাদির শাহকে হত্যা করে। এবং ওই যে পড়েছিলাম আমরা আফসারিদ ডাইনেস্টি, এই আফসারিদ ডাইনেস্টির সাঙ্গ হয় নাদির শাহের হাত ধরেই। ডাইনেস্টি বললাম, আফসারিদ ডাইনেস্টি সাঙ্গ। এখানে পরবর্তীকালে কাজার, আগা মোহাম্মদ খান কাজার ডাইনেস্টিতে ওই খোরাসান যেখানে তার জন্ম, এখানেই তার পরবর্তীকালে সাম্রাজ্য আনছে। পরবর্তী সেই সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাচ্ছে তান ডাইনেস্টিতে, তুরানি ডাইনেস্টিতে বা গর্জিয়ান ডাইনেস্টি। তো অর্থাৎ যে বৃহত্তর সাম্রাজ্য বিস্তার করলো নাদির শাহ, তার পতন তার হাত ধরেই হয়ে, তার সেই শক্তি আর কেউ নিতে পারছে না। ওভারঅল ভারতবর্ষের বুকে নাদির শাহ কিভাবে আক্রমণ করলো, কেন করলো, তার পারিপার্শ্বিক গল্প কি, বা নাদির শাহই বা কে ছিল, তার ডিটেল আলোচনা করলাম এই সেশনে। ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে দিও, আর মন দিয়ে নোটগুলোকে পড়ে নিও, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। আজকে যদি থাকলো, পরের দিন পরের কাছে দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।